হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব সিটেট ইংলিশ পেডাগোগি। অর্থাৎ আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে পার্ট 2। অলরেডি আমরা পার্ট 1 আলোচনা করেছি, সেখানে আমরা 15টা প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব সেকেন্ড পার্ট, এখানে আরও 15টা প্রশ্ন থাকবে। একদম কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ভালো করে দেখো, কারণ প্রত্যেকটা কথা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো দেখো, ফার্স্ট কোশ্চেন প্রত্যেক আনসার করার চেষ্টা করো। ফার্স্ট কোশ্চেন দেখো, বলা হয়েছে এ টিচার আস্কড দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 টু রিড দ্য টেক্সট থ্রোলি। একজন শিক্ষক মহাশয় ক্লাস 5-এর একজন শিক্ষার্থীকে বলল যে তুমি তোমার বইটা ভালো করে পড়ো। দেন সি আস্কড দেম টু আনসার দ্য কোশ্চেন উইথ রেফারেন্স টু দ্য কনটেক্সট। তারপরে কি করলো, ওই শিক্ষক মহাশয় ওই টেক্সট থেকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করলো এবং তার আনসার করতে বললো। ইন দিস প্রসেস সি ইজ এনকারেজিং দ্য স্টুডেন্ট ফর। এই পদ্ধতিতে একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদের কোন দক্ষতা বাড়াতে চাইছেন? প্রশ্নটা বোঝা গেল? তাহলে এই প্রশ্নটা কি বললো, যে একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে বলল যে তোমরা ভালো করে তোমাদের বইটা থ্রোলি পড়ো। এবার শিক্ষক মহাশয় সেই বই থেকে বা সেই টপিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করলো এবং তাকে উত্তর দিতে বলল। তাহলে এই পদ্ধতির মাধ্যমে শিক্ষক মহাশয় কোন দক্ষতাটি বাড়াতে চাইছেন? কোশ্চেন অপশন দেখো, বলছে ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং, স্কিমিং আর স্ক্যানিং। চারটে অপশন ভালো করে বুঝে নিই। ইন্টেন্সিভ রিডিং মানে কি দেখো, ইন্টেন্সিভ রিডিং কথার অর্থ হচ্ছে যে রিডিংটা আমাদের পরীক্ষা পারপোজে পড়বো। কিসের জন্য? পরীক্ষার উদ্দেশ্যে পড়বো। স্কুলে পড়াশোনাটাকে বলছে আমরা ইন্টেন্সিভ রিডিং। এখানে কি থাকবে? একটা বাধ্যতামূলক, কম্পালসরি, করতেই হবে। ধরো আমার সামনে 1 মাস পর পরীক্ষা, আমি যদি না পড়ি তাহলে তো হবে না, আমাকে পড়তেই হবে, এটা আমার বাধ্যমূলক, বাধ্যকতা রয়েছে। অর্থাৎ এটাকে বলবো আমরা ইন্টেন্সিভ রিডিং। এক্ষেত্রে কোনো রকম এনজয়মেন্ট থাকে না। যেমন স্কুলে আমরা যে পড়ি, বই পড়ি, সেখানে কি আমাদের এনজয় আছে? এনজয় নেই, বোরিং, তবুও আমাদেরকে বাধ্য হয়ে পড়তে হয়। এটাকে বলছে কি ইন্টেন্সিভ রিডিং। আর এক্সটেন্সিভ রিডিং কোনটা? যেটা আমরা বিদ্যালয়ের বাইরে পড়ি। বিদ্যালয়ের বাইরে মানে বাড়িতে এসে আমি একটা গল্পের বই পড়লাম, রবীন্দ্রনাথের একটা কবিতা পড়লাম, ভালো একটা নোবেল পড়লাম, একটা সাহিত্য পড়লাম। এগুলো পরীক্ষার উদ্দেশ্যে পড়ছি না, আমি আমার জ্ঞান বাড়ানোর জন্য বা আনন্দের জন্য। অনেক সময় দেখবে কিছু কিছু মানুষ অবসর টাইম কাটানোর জন্য বিভিন্ন লেখকের বই পড়েন। তাহলে এগুলোকে কী বলবো আমরা? এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে? এক্সটেন্সিভ রিডিং কখনো পরীক্ষার ভিত্তিতে করা হয় না। এখানে কোনো এক্সারসাইজ থাকে না। এক্সটেন্সিভ রিডিংয়ে কোনো এক্সারসাইজ থাকে না, যেটা আমাকে শেষ করতে হবে এরকম কোনো রুলস বা রেগুলেশন থাকে না। এক্সটেন্সিভ রিডিং কেন করি আমরা? আমাদের জ্ঞান বাড়ানোর জন্য আর আনন্দের জন্য, তাই না? এবার অপশান সি বলছে স্কিমিং। স্কিমিংটা দেখো, স্কিমিংটা কি? স্কিমিং কথার অর্থ হচ্ছে ছেঁকে নেওয়া। স্কিমিং কথার অর্থ হচ্ছে ছেঁকে নেওয়া। যেমন আমি একটা বলি, ধরো তোমাকে কী দিল, ধরো তোমাকে একটা প্যাসেজ দিয়েছে, ইংরেজির একটা বড় প্যাসেজ আছে। এবার তোমাকে বলা হলো যে এই প্যাসেজটা পড়ে এই প্যাসেজটার নাম কি হতে পারে তুমি বলো। তুমি কি করবে বলো? ভালো করে প্যাসেজটা পড়বে, প্যাসেজটা পড়ে নিজে বুঝবে, বোঝার পরে কী করবে? একটা ধারণা তৈরি করবে, ধারণা তৈরি করে তুমি একটা নামকরণ করবে। এটাকে বলবো আমরা কি? স্কিমিং। বোঝা গেল? বা আরেকটা ধরো প্রশ্ন, তুমি ধরো মোগল সাম্রাজ্য পড়ছো, তোমাকে স্যার জিজ্ঞেস করলো মোগল সাম্রাজ্য পতনের কারণ কি, তাহলে কি করতে হবে? পুরো মোগল সাম্রাজ্যটা পড়তে হবে, একটা ধারণা গ্রহণ করতে হবে, তারপর তুমি কিন্তু আনসার করতে পারবে। এটাকে বলবো আমরা স্কিমিং। তাহলে স্ক্যানিংটা কি? স্ক্যানিংটা হচ্ছে দ্রুত গতিতে স্ক্যান করা। যেমন আমরা বলি না স্ক্যান, মানে কোনো ভাইরাস আছে কিনা মোবাইলে সেটা স্ক্যান করা, ঠিক তেমনি এখানে স্ক্যানিং। তোমার পরীক্ষায় প্রশ্ন এসেছে কি, যে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছে? তুমি কি করবে বলো? প্রত্যেকটা লাইন কি পড়বে? কখনই পড়বে না। তুমি কি করবে, যে 15 মানে কোন লাইনের সাল দেওয়া আছে, কোন লাইনের সাল দেওয়া আছে সেই সাল খুঁজতে লাগবে। অর্থাৎ যখন তুমি একটা পার্টিকুলার ইনফরমেশনকে খুঁজছো, খুঁজতো, সেটাকে বলছে স্ক্যানিং। আর তুমি যখন একটা জেনারেল আইডিয়া নিতে চাচ্ছ, তখন সেটাকে বলবো আমরা স্ক্যামিং। বোঝা গেল? তাহলে এখানে কি হবে? এখানে দেখো একজন শিক্ষক মহাশয় প্রশ্ন উত্তর করছে, নিশ্চয়ই এটা তো এক্সটেন্সিভ রিডিং হবে না, কারণ এখানে তো আনন্দ নেই। এখানে শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীকে প্রশ্ন জিজ্ঞাসা করছে কেন? কারণ পরীক্ষা আসবে, পরীক্ষায় নাম্বার পেতে হবে বলে। তাহলে এটা কি হবে আমাদের আনসার? ইন্টেন্সিভ রিডিং। তাহলে এটা এই ধরনের মানে মানে রিডিংকে আমরা কি বলবো? ইন্টেন্সিভ রিডিং বলবো। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তারপর দেখো বলছে দ্য টার্ম হচ্ছে কি কম্প্রিহেন্সিবল ইনপুট ইজ অ্যাসোসিয়েটেড উইথ। খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, মনে রাখো। কম্প্রিহেন্সিবল ইনপুট অর্থাৎ কি, যে ইনপুট দেওয়া, ইনপুট মানে তোমার মধ্যে কোনো একটা প্রবেশ করানো ভাষা শিক্ষার ক্ষেত্রে। এই কম্প্রিহেন্সিবল ইনপুট, এই তথ্যটি কে দিয়েছেন? নম চমস্কি। নম চমস্কি কিসের প্রবক্তা? তিনি ল্যাড, LAD, ল্যাড। ল্যাডের ফুল ফর্ম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ঠিক আছে? তাই নম চমস্কি কিন্তু ল্যাডের ধারণা দিয়েছেন, এবং নম চমস্কি বলেছেন যে প্রত্যেকটা শিক্ষার্থী জন্মগতভাবে কিছু ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করায়, যার ফলে তারা কি করে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে তারা ভালোভাবে শিখতে পারে।
তারপরে বলা হয়েছে জেমস অ্যাসের। অপশন সি বলছে ভাইগর্সকি, এখানে ভাইগর্সকির কোনো ধারণা নেই। অপশন ডি বলছে স্টেফেন ক্রেসন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন ডি, স্টেফেন ক্রেসন। ঠিক আছে, তাহলে কম্প্রিহেন্সিবল ইনপুট কার সঙ্গে যুক্ত? স্টেফেন ক্রেসন। এটা কিন্তু পড়ে নেবে। দেখো এখানে স্টেফেন ক্রেসেন বিভিন্ন স্টেপের কথা বলেছেন। কী কী বলছে দেখো, অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। এই যে অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস মানেটা কি দেখো, অ্যাকুইজিশন বলতে কি বোঝায়? অ্যাকুইজিশন বলতে বোঝায় আত্মীকরণ। যেমন আমাদের বাংলা ভাষা, বাংলা ভাষাকে আমরা শিখেছি? আমরা শিখিনি। আমরা জন্মের পর বিভিন্ন পরিবেশের সঙ্গে, মানুষের সঙ্গে মেলামেশা করে আমরা মাতৃভাষাকে শিখতে পেরেছি। এটাকে বলছে কি অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। এখানে স্টেফেন ক্রেসেন কি বলছেন? স্টেফেন ক্রেসেন বলছে যে প্রত্যেকটা শিক্ষার্থী এই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজিকেও কি মাতৃভাষা রূপে কিন্তু শিখতে পারবে, এটাই তিনি বলেছেন। তারপর বলছে মনিটর হাইপোথিসিস। এই যে হাইপোথিসিস, 5টা হাইপোথিসিস তোমরা একটু ভালো করে মনে রাখো, কারণ এগুলো পরীক্ষায় দেয়। তারপর ন্যাচারাল হাইপোথিসিস, আর একটা যে ইনপুট হাইপোথিসিস। ইনপুট মানে কি? তোমার ধরো যে লেভেল রয়েছে, তোমার শিক্ষা গ্রহণের কোনো একটা লেভেল আছে, এবার শিক্ষক মহাশয় কী করবে? তোমার লেভেল থেকে একটু বেশি করে দেবে, যাতে তুমি কি করো, তোমার পূর্ব অভিজ্ঞতায় কাজে লাগিয়ে সেটা করতে পারো। এইভাবে কিন্তু তুমি কি করতে পারবে? সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শিখতে পারবে। আর 5 নাম্বার বলছে কি ইফেক্টিভ ফিল্টার হাইপোথিসিস। তাহলে স্টেফেন ক্রিসেন ভাষা শিক্ষার ক্ষেত্রে কটি অনুমানের কথা বলেছেন বা কটি তথ্যের কথা বলেছেন? কী হবে অ্যান্সার? 5টি তথ্যের কথা বলেছেন। এগুলো একটু পড়ে রাখবে। চলো নেক্সট দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাব স্কিল অফ রিডিং। নিচের কোনটি রিডিংয়ের একটি সাব স্কিল নয়? দেখো সিনথেসাইজিং মানে কি? একটা ধারণা তৈরি করা। তুমি কোনো একটা কম্প্রিহেনশন পড়ছো, কোনো একটা প্যাসেজ পড়ছো, প্যাসেজটা পড়ে কি করবে? তুমি একটা ধারণা নেবে, তাহলে কি সিনথেসাইজিং অবশ্যই রিডিংয়ের একটা পার্ট। তারপর থেকে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনটা কিসের পার্ট? ট্রান্সক্রিপশনটা হচ্ছে রাইটিংয়ের পার্ট। এটা একটা লেখার একটা গঠন রীতি। কি ট্রান্সক্রিপশন কার পার্ট? ট্রান্সক্রিপশন হচ্ছে রাইটিংয়ের পার্ট। কানেক্টিং মানে দেখো তুমি একটা প্যারাগ্রাফ পড়ছো, ফার্স্ট প্যারাগ্রাফ, ওই ফার্স্ট প্যারাগ্রাফের সঙ্গে সেকেন্ড প্যারাগ্রাফের কি মিল রয়েছে তুমি তো সেটা খুঁজে বের করবে, কারণ তাহলে এখানে কি কানেক্টিংও কিন্তু রিডিংয়ের একটা পার্ট। তারপরে যে কি প্রেডিক্টিংও তুমি রিডিংয়ের একটা পার্ট বলতে পারো, কারণ তুমি ধরো কোনো একটা গল্প পড়ছো, গল্পটা 2, 3, 5 লাইন পড়ার পরে তুমি অটোমেটিক তুমি বলতে পারবে যে পরে কি হতে পারে, তাহলে কি করতে পারছো? তুমি একটা অনুমান করতে পারছো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি, ট্রান্সক্রিপ্টিং। তাহলে ট্রান্সক্রিপ্টিং কার পার্ট? ট্রান্সক্রিপ্টিং হচ্ছে আমরা জানি যে রাইটিংয়ের পার্ট। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট কোশ্চেন দেখো বলা হয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট ইম্পর্টেন্ট ইন ইনহ্যান্সিং স্পিকিং স্কিল অফ চিলড্রেন। নিচের কোনটি সব থেকে কম গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের স্পিকিং স্কিল বাড়ানোর জন্য, অর্থাৎ কথন দক্ষতা বাড়ানোর জন্য? অপশনগুলো দেখো, আস্কিং ক্লোজ ইন্ডেড কোশ্চেন। এবার দেখো ক্লোজ ইন্ডেড কোশ্চেন তুমি যদি বুঝতে না পারো আনসার করতে পারবে না। ক্লোজ ইন্ডেড কোশ্চেন মানে কি? তোমাকে একটা প্রশ্ন করলাম, তুমি ইয়েস নোর ভিত্তিতে উত্তর দিলে, এটাকে বলবো আমরা ক্লোজ ইন্ডেড কোশ্চেন। অর্থাৎ এখানে শিক্ষার্থীর মনের ভাব প্রকাশ করার কোনো সুবিধা নেই। তাহলে যেহেতু শিক্ষার্থী মনের ভাব প্রকাশ করতে পারছে না, তাহলে সেহেতু তো বলার ক্ষমতা বাড়বে না, তাই না? অপশন বি বলছে অর্গানাইজিং ডিসকাশন ওয়ান এ গিভেন টপিক। অর্থাৎ কোনো একটা টপিকের ওপরে কি করতে হবে? ডিসকাশন করতে হবে। একদম ঠিক, ডিসকাশন করলে কি হবে? শিক্ষার্থীদের মনের ভাব প্রকাশ পাবে। অপশন সি বলছে লিসেনিং পেশেন্টলি টু দ্য চিলড্রেন টক। একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীর কথাবার্তা মনোযোগ সহকারে শুনবেন। অপশন ডি বলছে গিভিং দেম অ্যান অপরচুনিটি টু এক্সারসাইজ দেয়ার ফিলিংস অ্যান্ড আইডিয়া। শিক্ষার্থীদেরকে ধারণা দিতে হবে, সুযোগ করে দিতে হবে, যাতে শিক্ষার্থীরা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার এ, আস্কিং ক্লোজ ইন্ডেড কোশ্চেন। যেহেতু এখানে লিস্ট কথাটি ব্যবহার করা হয়েছে, অপশন কি? অপশন নাম্বার এ হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট কোশ্চেন দেখো বলছে, অ্যাট প্রাইমারি লেভেল লিটারেচার ইজ হেল্পফুল ইন ডেভেলপিং ল্যাঙ্গুয়েজ অফ লার্নার। অর্থাৎ কি বলছে? প্রাথমিক স্কুলে সাহিত্য শিক্ষার্থীদের ভাষা দক্ষতাতে কীভাবে সাহায্য করে? অপশানগুলো দেখো, ইট ডেভেলপ টিচার ইন্টারপ্রিটিং ক্রিয়েটিভ অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাবিলিটি। যেহেতু প্রশ্নে বলা হয় যে শিক্ষার্থীর কীভাবে ভাষা দক্ষতা বাড়াবে, তাহলে অপশান এ তো হবে না, কারণ অপশান এ বলছে একজন শিক্ষকের ভাষা দক্ষতা সৃজনশীলতা বৃদ্ধি পাবে। অপশান এ হবে না। অপশন বি বলছে ইট ইজ গুড বেসিস ফর দ্য ওয়ানলি এক্সপ্যানশন অফ ভোকাবুলারি। এটি সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের শুধুমাত্র ভোকাবুলারি বিল্ড আপ করার জন্য, অর্থাৎ ভোকাবুলারি ওয়ার্ড স্টক করার জন্য। কখনই না, কারণ যদি আমাদের ওয়ার্ড স্টক বাড়ানো করাই লক্ষ্য হতো, কেন আমরা লিটারেচার পড়বো, তাই না? আমরা ডিকশনারি থেকে ওয়ার্ড পড়তে পারি। অপশন সি বলছে ইট এনকারেজ দ্য লার্নার টু কমপ্লিট দ্য ওয়ার্কশিট বেসড অন ইট। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কি করছে? যে
মানে উৎসাহিত করছে যাতে তাদের যে পাঠের শেষে যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজ কমপ্লিট করতে পারে। অপশন ডি বলছে ইট ইজ অ্যান অথেন্টিক ম্যাটেরিয়াল কভারিং ভেরিয়াস জেনারেলস। তাহলে কী হবে, আমি এর আগেই তোমাদেরকে প্রথম পাঠে বলেছিলাম যে আমাদের যে মানে লিটারেচার রয়েছে, সাহিত্য রয়েছে, সেগুলো কী হিসাবে ব্যবহার করা হয়, সেগুলো অথেন্টিক ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করা হয়। কী হিসাবে? অথেন্টিক ম্যাটেরিয়ালস হিসাবে কিন্তু ব্যবহার করা। অপশন নাম্বার ডি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে, এ টিচার প্রিপেয়ার্স এ ওয়ার্কশিট। একজন শিক্ষক মহাশয় একটা ওয়ার্কশিট তৈরি করেছে। অ্যান্ড রিমুভ এভরি 7th ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট। একটা প্যারাগ্রাফ রয়েছে, সেই প্যারাগ্রাফের 7 নম্বর মানে ওয়ার্ডটা মুছে দিয়েছেন। ঠিক আছে, প্রত্যেকটা মানে 7টার পর আবার 7টার পরে আবার মুছে দিয়েছে এরকম। দেন দ্য সি আক্স দ্য লার্নার টু রিড দ্য টেক্সট। আফটার দ্যাট দে ওয়ার আক্স টু কমপ্লিট দ্য ওয়ার্কশিট উইথ দ্য মিসিং ওয়ার্ড। দ্য টেক্সট গিভেন টু দ্য হচ্ছে কি ওয়ার্কশিট। এই টেক্সটের নাম কি? ধরো একটা প্যাসেজ আছে, প্যাসেজের মাঝে মাঝে একটা করে শব্দ শিক্ষক মশাই মুছে দিয়েছেন, তারপরে প্যাসেজটা দেখে তাদেরকে আনসার করতে হবে। এটাকে আমরা কি বলবো? ক্লোজ টেস্ট বলবো। কি বলবো? অপশন এ, ক্লোজ টেস্ট। ক্লিয়ার? অপশন এ হবে আনসার, ক্লোজ টেস্ট। নেক্সট দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটরি মিনস। ল্যাঙ্গুয়েজকে আরবিটরি বা একমুখী বলা হয় কারণ কি? দেখো, দেয়ার ইজ এ স্ট্রং রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং। এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ এবং মিনিংয়ের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দেয়ার ইজ নো ইনহেরিটেন্ট রিয়াকশন বিটুইন দ্য ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেয়ার মিনিং। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এবং মিনিংয়ের ওপরে কোনো বংশগতিগত প্রভাব নেই। অপশন সি বলছে সামথিং ইজ ডিটারমাইন্ড বাই জাজমেন্ট অ্যান্ড ফর এ স্পেসিফিক রিজন। অপশন ডি বলছে ইট ইজ বেসড অন এ ভ্যালিড রিজন নট এ ইনহ্যান্স। এটি কি করছে না, ইট ইজ বেসড অন ভ্যালিড রিজন। কোনোভাবেই মানে ল্যাঙ্গুয়েজ রিজন বা কারণের ওপরে কিন্তু ডিপেন্ডেবল নয়। তাহলে এখানে আমাদের আনসার কী হবে? অপশন নাম্বার সি, সামথিং ইজ ডিটারমাইন্ড বাই জাজমেন্ট অ্যান্ড ফর এ স্পেসিফিক রিজন। অপশন নাম্বার সি। সরি, এখানে একটু ভুল হয়েছে, একটু ভুলটা ঠিক করে নাও। এখানে আমাদের যে সঠিক আনসারটি কী হবে? অপশন নাম্বার বি। বি হবে আমাদের এখানে কারেক্ট আনসার। কেন? কারণ দেয়ার ইজ এ নো ইনহেরিটেন্ট রিলেশনস বিটুইন দ্য ওয়ার্ডস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিনিং। এক্ষেত্রে বংশগতির কোনো ভূমিকা নেই ল্যাঙ্গুয়েজ এবং লার্নিংয়ের ক্ষেত্রে। অপশন নাম্বার বি আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য টিচার অবজার্ভ দ্যাট পারভিন কুড নট রাইট এ প্যারাগ্রাফ অন হার ওন ইভেন আফটার ব্রেইনস্টর্মিং দ্য টপিক। এখানে বলা হয়েছে একজন মানে শিক্ষার্থী যার নাম পারভিন, সে নিজে থেকে কি করতে পারে না, কোনো একটা প্যারাগ্রাফ লিখতে পারে না। হাউ ইভার ওয়াজ অ্যাবল টু রাইট ইট আন্ডার দ্য অ্যাডাল্ট অর পির গাইডেন্স। দিস গাইডেন্স ইজ কল্ড। এটাকে আমরা কি বলবো? এখানে বলছে পারভিন নিজে থেকে কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো কিছু লিখতে পারে না বা পড়তে পারে না, কারোর সাহায্য নিয়ে সে কিন্তু এটা ভালোভাবে করতে পারে। এটাকে আমরা কি বলবো? অপশন নাম্বার এ, স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিংয়ের ধারণা কে দিয়েছেন? অবশ্যই তোমরা জানো কি, ভাইগটস্কি। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে দ্য পারপোজ অফ টেক্সটাইল এক্সারসাইজ ইজ নট। তাহলে আমরা দেখবে কোনো একটা টপিক পড়ি, সেই টপিক পড়ার পরে দেখবে কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজের কোনটি লক্ষ্য নয়। মেমোরাইজ দ্য আনসার টু দ্য কোশ্চিন। যে কোশ্চিনটা রয়েছে সেই কোশ্চিনের আনসারকে মুখস্থ করা। আমি এর আগে বলেছিলাম মুখস্থ করা জিনিসটা অপশানে থাকলে সেটা ভুল হয়ে যাবে। গিভ এক্সপোজার টু দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং। এখানে শিক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা করে দেবে ভাষা শিক্ষার ক্ষেত্রে, একদম রাইট। ডেভেলপ ক্রিয়েটিভিটি অ্যামং দ্য লার্নার। এখানে শিক্ষার্থীদের মধ্যে থেকে সৃজনশীলতার বিকাশ ঘটাবে। অপশন ডি বলছে প্রোভাইড অপরচুনিটি এক্সপ্রেস দেমসেল। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে একটা সুযোগ দেওয়া হচ্ছে নিজের চিন্তা ভাবনাগুলোকে প্রকাশ করা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার এ, মেমোরি। ঠিক আছে, কারণ আমরা আধুনিক শিক্ষা বিজ্ঞান জানি শিক্ষার্থীদেরকে কোনো কিছু মেমোরাইজ করানো যাবে না বা মুখস্থ করানো যাবে না। নেক্সট বলা হয়েছে ইন দ্য মাল্টিলিঙ্গুয়াল ক্লাসরুম লার্নার্স ক্যান ইন্টারেক্ট। অর্থাৎ মাল্টিলিঙ্গুয়াল মানে এমন একটা ক্লাসরুম যেখানে বাংলা, হিন্দি, আরবি, ফার্সি সমস্ত ছেলেমেয়ের মাতৃভাষা যুক্ত ছেলেমেয়ে এখানে পড়াশোনা করে। এক্ষেত্রে কোনটি হবে? দেখো, ওয়ানলি ইন দ্য যে ল্যাঙ্গুয়েজ প্রেসক্রাইব 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। আমি আমি তোমাদেরকে এর আগে বারবার বলেছি কোনো অপশানে যদি অনলি কথাটা থাকে সেটা কিন্তু আনসার হয় না। অপশন বি বলছে ইন দ্য ল্যাঙ্গুয়েজ উইথ হুইচ দ্য টিচার ফ্যামিলিয়ার। এমন একটি ভাষা নিয়ে তিনি পড়াবেন যে ভাষাটি শিক্ষক মশাই জানেন। ধরো সাপোজ শিক্ষক মশাই বাংলা জানেন আর উর্দু, ইংরেজি, ফার্সি এগুলো কিছুই জানেন না, তাহলে শিক্ষক মহাশয় তো বাকি ছাত্রদের পড়াতে পারবেন না, তো এটা হবে না। অপশন সি বলছে ইন দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফলোড বাই দ্য স্কুল। এক্ষেত্রে শিক্ষক মহাশয় স্কুলের ফলো করবেন রুলস রেগুলেশন। অপশন ডি বলছে ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যান বি মিক্সড অফ দ্য ওয়ার্ড ফ্রম মোর দ্যান ওয়ান ল্যাঙ্গুয়েজ। এক্ষেত্রে শিক্ষার্থীরা কী করবে? বাংলা, হিন্দি, ইংরেজি একসঙ্গে মিশিয়ে মিশিয়ে কথা বলার চেষ্টা করবে। অপশন নাম্বার ডি আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার?
11 নম্বর প্রশ্নে বলা হয়েছে ডায়াগনস্টিক টেস্ট আর অ্যাডমিনিস্ট্রেটেড টু। ডায়াগনস্টিক টেস্ট মানে কি? নির্ণয় করা মতন। দেখো না আমরা রোগ নির্ণয় করি, ডায়াগনস্ট করি। তাহলে কি বলছে দেখো, টেস্ট দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অফ দ্য স্টুডেন্টস ফর প্রোভাইডিং দেম জবস। শিক্ষার্থীদেরকে জব দেওয়ার মাধ্যমে এটি করে থাকে, কখনোই জবের ব্যাপারটা আসবে না। অপশন বি বলছে জাজ দ্য স্টুডেন্ট ক্যাপাবিলিটি। এক্ষেত্রে শিক্ষার্থীদের যে কী ক্যাপাবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে, সেটা জাজ করা। অপশন সি বলছে ফাইন্ড আউট দ্য ডেফিসিয়েন্সি অফ দ্য স্টুডেন্ট উইথ এ ভিউ টু দ্য প্ল্যানিং মেম্বার বা প্ল্যানিং রেমিডিস। এখানে 3 নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীদের কি সমস্ত ডেফিসিয়েন্সি রয়েছে, ঘাটতি রয়েছে, সেগুলো বের করা। তাহলে কী হবে আনসার? ডায়াগনোসিস কথার অর্থ হচ্ছে রোগ নির্ণয় করা। তাহলে সেম এখানেও কি রোগ নির্ণয় করতে হবে। কী রোগ নির্ণয়? যে সমস্ত শিক্ষার্থীরা পিছিয়ে পড়েছে বা এফিসিয়েন্সি নাই সেগুলোকে। অপশন নাম্বার সি এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার? 12 নম্বর কোশ্চেন বলছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ গিভ মোর ইম্পর্টেন্স। এটা একটা কি গঠনগত নীতি। এখানে তোমরা মুখস্থ করে রাখো কি বলছে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ গিভ দ্য মোর ইম্পর্টেন্স। কোথায় দিয়েছে? স্ট্রাকচারাল অ্যাপ্রোচে কিন্তু কিসের ওপরে বলো? স্ট্রাকচারাল অ্যাপ্রোচে যেটির ওপর গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে, তাহলে এখানে আমাদের হবে কি অপশন নাম্বার বি, রিডিং এবং রাইটিং। তাহলে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ কিসের উপর গুরুত্ব প্রদান করে? রিডিং এবং রাইটিং। অপশন নাম্বার বি এর উপরে কিন্তু গুরুত্ব পালন করে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং ডাজ নট কাম আন্ডার মিনিং বেস অ্যাক্টিভিটি। নিচের কোনটি মিনিং বেস বা অর্থপূর্ণ অ্যাক্টিভিটির মধ্যে আসে না? অপশন দেখো বলছে রিডিং দ্য টেক্সট অ্যান্ড দেন ন্যারেটিং দ্য সেম টু পিয়ার্স। ধরো কোনো একজন শিক্ষার্থী কোনো একটা টপিক পড়লো, তারপরে সেই টপিকটা তার বন্ধু বান্ধবীদের কাছে বিশ্লেষণ করলো। তার মানে কি? অবশ্যই সে বুঝতে পেরেছে, তার মধ্যে একটা মিনিং এসছে, তবেই সে বলতে পারছে। অপশন এ ঠিক আছে। অপশন বি বলছে রিডিং আউট এভরি ওয়ার্ড অ্যান্ড ট্রান্সলেটিং ইট। এখানে শিক্ষার্থী কী করবে? প্রত্যেকটি ওয়ার্ডকে ভালোভাবে পড়বে এবং সেগুলি ট্রান্সলেট করবে। এটাতে একঘেয়েমি হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু কখনোই হবে না। ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য টেক্সট। এক্ষেত্রে শিক্ষার্থী কী করবে? টেক্সটের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। ঠিক আছে। অপশন ডি বলছে ইউজিং প্রিভিয়াস নলেজ। এখানে শিক্ষার্থী কী করবে? সমস্যা সমাধানের জন্য পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগবে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি আমাদের এখানে কারেক্ট আনসার। ক্লিয়ার প্রত্যেকের? নেক্সট 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ড্যাশ দ্য কম্প্রিহেনশন ইজ দ্য স্কিল অফ রিডিং এ পিস অফ টেক্সট ক্লোজলি অথবা ইন্টেন্সিভলি ফর দ্য পারপোজ অফ এক্সট্রাক্টিং স্পেসিফিক ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কি বলা হয়েছে? কোনো একটা ইনফরমেশনকে জোগাড় করার জন্য আমরা কোন পার্টটা করে থাকি? লোকাল, ট্রান্সক্রিপশন, ইনফারেন্সিয়াল, ইনফারেন্টিয়াল আর গ্লোবাল। ভালো করে দেখো এখানে কি বলছে। বলছে কম্প্রিহেনশন ইজ দ্য স্কিল অফ রিডিং পিস অফ দ্য টেক্সট। কোনো একটা টেক্সট বুক পড়ে আমাকে কী করতে হবে? বোধ তৈরি করতে হবে। অথবা ইন্টেন্সিভলি ফর দ্য পারপোজ অফ এক্সট্রাক্টিং স্পেসিফিক ইনফরমেশন। কোনো একটা ইনফরমেশন পাওয়ার জন্য সেটাকে আমরা কি বলবো? লোকাল বলবো। কি বলবো? লোকাল, যেটাকে আমরা বলি ইন্টেন্সিভ রিডিং। ঠিক আছে, ইন্টেন্সিভ। লোকালের আর এক নাম রয়েছে ইন্টেন্সিভ রিডিং। আর গ্লোবালটা কি? গ্লোবালটা আর এক নাম রয়েছে, সেটা কি? এক্সটেন্সিভ রিডিং। অপশন এ হবে এখানে আমাদের কারেক্ট আনসার। কত এ? অপশন এ হবে আমাদের এটা কারেক্ট আনসার। ক্লিয়ার? আজকে লাস্ট কোশ্চেন দেখো ইট ইজ টাইপ অফ রাইটিং ইন হুইচ দ্য টিচার প্রোভাইড দ্য সিচুয়েশন অ্যান্ড হেল্প দ্য ক্লাস টু প্রিপেয়ার ইট। এখানে কি করছেন শিক্ষক মহাশয়? শিক্ষার্থীদেরকে সবসময় পরামর্শ দিচ্ছেন কীভাবে কি তৈরি করতে হয়। দ্য টিচার কন্টিনিউয়াসলি প্রোভাইড ফিডব্যাক, ডাইরেকশন অ্যান্ড এক্সপ্যানশন অফ আইডিয়া টু লার্নার। এক্ষেত্রে শিক্ষক মহাশয় প্রতিনিয়ত শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং তাদের পূর্ব অভিজ্ঞতায় কাজে লাগাতে বলছেন। এটাকে আমরা কি বলবো? ফ্রি রাইটিং। ফ্রি রাইটিং মানে কি? শিক্ষক কী করলেন? যে তোমাদের মনের মধ্যে যা আসছে তোমরা লেখো, এটাকে বলছে ফ্রি রাইটিং। আর প্রোডাক্ট রাইটিং মানে কি? তোমাকে একটা কোনো নতুন নতুন জিনিস তৈরি করতে হবে, সেটাকে বলবো আমরা প্রোডাক্ট রাইটিং। আর কন্ট্রোল রাইটিং মানে কি? কন্ট্রোল রাইটিং বলতে ধরো যেমন প্যারাগ্রাফ আমরা পড়ি, ঠিক আছে, বা প্রসেসিং করেছি, সেখানে কি থাকে? হিন্টস দেওয়া থাকে। সেই হিন্টসের মাধ্যমে তোমাকে লিখতে হবে, এর বাইরেও যাওয়া যাবে না, ভেতরেও আসা যাবে না। তাহলে সেটাকে বলছি আমরা কন্ট্রোল রাইটিং। আর গাইড রাইটিং কোনটা? গাইড রাইটিং কি? সবসময় তোমাকে পরামর্শ দিচ্ছে, তোমার সবসময় পাশে থাকছে, তোমাকে হেল্প করছে, সেটাকে বলছে গাইড রাইটিং। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার কি? ডি, গাইড রাইটিং। ক্লিয়ার প্রত্যেকের? তো এই ছিল টোটাল 15টা প্রশ্ন। পার্ট 1 যারা দেখোনি অবশ্যই দেখে নাও। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আর অবশ্যই ভিডিওর যে পিডিএফ সেটা তোমার পাওয়ার জন্য ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেই লিঙ্কে জয়েনে ক্লিক করবে। যদি জয়েন হতে না পারো তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করবে WB এক্সাম গাইড এবং তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে তোমার এই ডকুমেন্টস পিডিএফগুলো পেয়ে যাবে। থ্যাংক ইউ।